সুনামগঞ্জে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে পাঠানো হলো কারাগারে। মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সম্পদের পাহাড়, গড়েন নিজস্ব বাহিনীও। রেললাইন সিগন্যালের তার চুরি, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে ট্রেন চলাচল ব্যাহত। প্ল্যাটফর্ম ছাড়াই চলছে যাত্রী ওঠানামা, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। এবং মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে 500 টাকা। ভরা মৌসুমে এমন দাম অযৌক্তিক বলছেন ক্রেতারা। সরবরাহ কমের অজুহাত বিক্রেতার। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলে জানান তিনি। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। দেশের বিভিন্ন থানায় দায়ের করা কিছু মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা উচিত। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে এ কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয়। এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনার একটি মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নিজ বাসভবন হিজলকরচ থেকে গ্রেফতার হন এম এ মান্নান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ক্ষমতায় থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি বর্গের লোক, আমাকে চিনে নাই,
আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। চুরি হয়ে গেছে রেল লাইনের সিগন্যালের তার। এ কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে। মুন্সিগঞ্জের মাওয়া সহ এই প্রকল্পের নতুন 5টি রেল স্টেশনে যাত্রীরা ওঠানামা করছেন প্ল্যাটফর্মবিহীন মাঝখানের লাইনে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। প্ল্যাটফর্মবিহীন রেল লাইনে দাঁড়িয়েছে ট্রেন, ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা। এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি। সম্প্রতি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের সিগন্যাল কেবল চুরি হয়। এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগন্যাল সিস্টেম। এ কারণে স্টেশনগুলোতে যথাস্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না, তেমনি ক্রসিংয়ে লাগছে বেশি সময়। এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চোরে সবগুলা লিয়ে গেছে চুরি করিয়া। এখন আমরা 24 ঘন্টা 6 জনে এখানে ডিউটি দিই, আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার, আমরা চুরি করতে দিব না। প্ল্যাটফর্ম আমাদের 2 সাইড আছে, কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে। দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে, তারপরে অনেক মুরব্বী আছে, তাদের উঠানামা এখানে সমস্যা হচ্ছে। আমাদের এই মাওয়া প্রান্তের রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে হয়। এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ। যেভাবে আমরা নামছি হয়তো একটা পাওয়া যেতে পারতো। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি রেল লাইন ফিক্সড করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সিগন্যালিং তার চুরি হওয়ার কারণে সিগন্যালে সমস্যা হচ্ছে, তার ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিংয়ের সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে 4টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে 2টি ট্রেন মাওয়া স্টেশনে থামে। গেল 22 আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন। এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ছুটির দিনের শুরুতে ছিল ইলিশ বেচাকেনার ধুম। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও 2 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 500 টাকা পর্যন্ত। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মীর কাদিম হাট ভোরেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট। রুই, কাতল, আইড়, বোয়াল, মৃগেল, কই, শিং সহ স্থানীয় খাল বিলের হরেক রকম মাছ ওঠে এ বাজারে। রুই প্রকারভেদে 400 থেকে 600 টাকা, কাতল 300 থেকে 500, চিংড়ি 1200 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাছের রাজা ইলিশ ঘিরে ক্রেতাদের জটলা একটু বেশি। তবে ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দাম এই মাছের। 2 দিন আগেও 1800 টাকা কেজিতে বিক্রি হওয়া বড় আকারের ইলিশের বর্তমান দাম 2300 টাকা। ক্রেতারা বলছেন ভরা মৌসুম আর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকার পরও এমন দাম অযৌক্তিক। মাছ করার ক্ষমতার বাইরে আমরা যে মাছ কিনা খামু সেই সামর্থ্য আমাদের নাই। মাছের দাম বেশি হয়, কমায় দেন, কিনে খাইতে দিই না। সিন্ডিকেট ভাঙার জন্য আরো পোক্তভাবে মানে জোরালোভাবে করতে হবে, চেষ্টা করতে হবে। তবে বিক্রেতারা বলছেন আগের তুলনায় মাছ কম ধরা পড়ায় বাজারে কমছে না দাম। মাছের আমদানি নদীতেই মাছ কম, আমাদের যে ব্যাপারীরা মাছ নিয়ে আসে ব্যাপারী যদি মাছ জালে মাছ ধরা পড়তেছে না। জেলা মৎস্য অফিসের তথ্য মতে নদী বেষ্টিত মুন্সিগঞ্জে প্রতি বছর 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় প্রায় 1000 মেট্রিক টন। এখানকার 45 আড়ত ঘিরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
বসতবাড়িতে চোরাই রিকশা রাখার গোপন কক্ষ। বিভিন্ন স্থান থেকে ব্যাটারি চালিত রিকশা চুরি করে এনে কৌশলে যন্ত্রাংশ খুলে করা হয় বিক্রি। রাজবাড়ীতে চক্রের মূল হোতাকে গ্রেফতার করল পুলিশ। বসতবাড়িতে রিকশার যন্ত্রাংশ রাখার গোপন কক্ষ, তবে সবই চুরি করা। শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকির পাড়ায় এ কক্ষের খোঁজ পান স্থানীয়রা। জানান, দুই মেয়ে জামাই আলম ও আলমগীরকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে চোর সিন্ডিকেট গড়ে তুলেছিলেন স্থানীয় বাসিন্দা বেলায়েত মণ্ডল। বিভিন্ন স্থান থেকে ব্যাটারি চালিত রিকশা চুরি করে এনে রাখতেন এই বাড়িতে, পরে যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন। বৃহস্পতিবার গভীর রাতে এক বাড়িতে রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই চোর। পরে জিজ্ঞাসাবাদে তারা চক্রের মূল হোতা বেলায়েতের নাম বলেন। শুক্রবার সকালে বেলায়েতের বাড়িতে গিয়ে রিকশার যন্ত্রাংশের গোপন কক্ষ দেখতে পান স্থানীয়রা। সোমবারের দিন ভরে চালাইছি, মঙ্গলবার দিন রাত 3টের দিক আমার বারান্দায় গাড়িটা নাই। বুধবারে রাত্রি গাড়ি হারাইছে আমার, এখানে এসে দেখি গাড়ি আমার এখানে সব কিছু আছে। এই বাড়ির ঘরের ভিতরে আমার গাড়ির সব সম্পূর্ণ খুলে হালাইছে, পাট খুলে হালাইছে, খালি গাড়ির চেসিস পাইছি। রাতের অন্ধকারে যে গাড়িগুলো আনার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে তারা লোহাগুলো এমনভাবে কাটে মনে করেন কোনো চিহ্ন থাকে না। নিজ এলাকায় এমন চোর সিন্ডিকেট দেখে হতবাক স্থানীয় ইউপি চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। এরকম ঘটনা আমাদের দৌলতদিয়া ইউনিয়ন তথা গোলন্দ উপজেলার মধ্যে এরকম ঘটনা আমি কোনো সময় দেখি নাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি অভিযোগ দায়ের করেন, আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই মোটরগুলো খোয়া গেছে, এগুলো যদি প্রমাণ থাকে, তথ্যউপাত্য থাকে, আমরা তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ মোটরগুলো জিম্মায় দেওয়ার ব্যবস্থা করব। স্থানীয়দের দাবি, বেলায়েতের বাড়িতে 50 থেকে 60টি চোরাই রিকশার যন্ত্রাংশ পাওয়া গেছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দেখছেন বাংলা সময়। অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় 3 মাস ধরে সিজারিয়ান হয় না মাদারীপুর সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রসূতি মা ও পরিবারের সদস্যরা। স্বাস্থ্য বিভাগের দাবি, মন্ত্রণালয়ে এ নিয়ে বারবার চিঠি দিয়েও মেলেনি সমাধান। অসুস্থ হয়ে হাসপাতালের গাইনি বিভাগে আসছেন প্রসূতিরা। চিকিৎসকের পরামর্শে অনেকে সিদ্ধান্ত নেন সিজারিয়ান অপারেশনের। তবে এই অপারেশন বন্ধ থাকায় তাদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় 3 মাস ধরে সিজারিয়ান অপারেশন হয় না মাদারীপুর সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রসূতি মা ও পরিবারের সদস্যরা। বেসরকারি হাসপাতালগুলোতে বেশি টাকা খরচ করতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। আমরা তো গরিব মানুষ আশাই আইছি এই জায়গায়, এটা হেরা যদি বলে যে সিজার করবে না, এরপর একটা সিদ্ধান্ত তো আমাকে নিতেই হবে। গরিব মানুষ কি করুন? হুটহাট করে যদি একটা মানুষ সিজার করা লাগে, তখন এখান থেকে নামাইয়া অন্য জায়গায় নেওয়া আসলে একটু সমস্যা। যারা আমরা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি তাদের জন্য অনেক সমস্যা হয়, অনেক ব্যয়বহুল। আমাকে দাবি এই জায়গা সিজারি করলে, এই জায়গা করলে ভালো হয় আমাকে, বুঝছেন? সবারই তো সবসময় টাকা থাকে না। স্বাস্থ্য বিভাগের দাবি, মন্ত্রণালয়ে এ নিয়ে বারবার চিঠি দিলেও মেলেনি সমাধান। আমাদের ডাইরেক্টরি তারা বললেন যে এই মুহূর্তে তাদের কাছে সুযোগ নেই কাউকে দেওয়ার, তারা শীঘ্রই তো ব্যবস্থা নেবেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে মাদারীপুর সদর হাসপাতালে অ্যানেস্থেশিয়ার দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম সুমন 3 মাস আগে চাকুরি ছেড়ে বিদেশে চলে যান। সদর হাসপাতালে সিজারিয়ান অপারেশন না হওয়ায় গড়ে উঠেছে এক শ্রেণীর দালাল। প্রসূতি মাকে বাধ্য করা হচ্ছে প্রাইভেট ক্লিনিকে যেতে। এতে অর্থ ব্যয়ের সাথে বেড়েছে ভোগান্তি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে। বাজারে দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আবাদ বাড়ছে বলে জানান কৃষক। বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আখ। কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে। বাজারের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কেউ নিজের জমিতে, কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেছেন এ ফসল। স্বল্প খরচে লাভ বেশি হয় আবাদ বাড়ছে বলে জানান তারা। বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকা লাভের আশা করছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙ্গাইলের আখ সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ আশপাশের জেলায়। 1 বিঘা জায়গা কমপক্ষে 30-40 হাজার টাকা খরচ হয়, মানে যে 70-80 এরকম বিক্রি হয়। ফসলের সাথে আখে টুকা লাভ হয়, এটা ঠিক আছে,
যদি ফলনটা ভালো হয় তাহলে সেই ফলন মোটামুটি ভালো হয়েছে আর মিষ্টি জাতির, এতে কোনো সমস্যা নাই, রিপাবলিকে খায় বেশি। আখের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। পার্শ্ববর্তী জেলা ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই সমস্ত জেলাতেও আমাদের আখ বিক্রি হচ্ছে এবং কৃষকরা ভালো লাভ পাচ্ছে। সম্প্রতি আখের লাল পচা রোগটা কৃষক দেখা দিয়েছে। আমরা এটি মূলত একটি ছত্রাক বা ব্যাকটেরিয়াল দুইটার সমন্বিতভাবে রোগটা হয়ে থাকে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে টাঙ্গাইলে 463 হেক্টর জমিতে অন্তত 22,000 মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এই ছিল বাংলার সময়ের সঙ্গেই থাকুন সময়।